আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজিদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 6 এর সম্পাদ্য 1 এবং 2। তোমাদের পাঠ্য বইয়ের সম্পাদ্য গুলো আলোচনা করার পূর্বে শুরুতে আমাদের জানা দরকার যে সম্পাদ্যটা কি। কারণ এর আগের শ্রেণীতে অর্থাৎ চতুর্থ পঞ্চম শ্রেণীতে কিন্তু তোমরা সম্পাদ্য উপপাদ্য এগুলো কিছুই পেয়েছিলে না। যেহেতু তোমাদের এই শ্রেণীতে সম্পূর্ণ এগুলো নতুন, এজন্য আমাদের অবশ্যই জানা দরকার। যেহেতু আমরা সম্পাদ্য নিয়ে আলোচনা করব, সম্পাদ্যটা কি এটা অবশ্যই আমাদের জানা দরকার। তাহলে সম্পাদ্যটা হচ্ছে যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়ে অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায়, একই সম্পাদ্য বলা হয়। অর্থাৎ আমি আবারও বলছি, দেখো, যে প্রতিজ্ঞায় কি করা হয়, কোনো জ্যামিতিক বিষয়টাকে অঙ্কন করে দেখানো হয়, অর্থাৎ চিত্র এঁকে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায়, অর্থাৎ যুক্তি দ্বারা এটাকে নির্ভুলভাবে প্রমাণ করা যায়, তখন এটাকে কি বলা হয়? সম্পাদ্য বলা হয়। তাহলে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে সম্পাদ্যটা কি। তাহলে এখন দেখো, আমরা সম্পাদ্য একে চলে আসি। সম্পাদ্য একে বলছে যে নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের আমাদের কি করতে হবে? রেখাংশ আঁকতে হবে, এবং নির্দিষ্ট দৈর্ঘ্যটা কত সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া নেই। যেহেতু উল্লেখ করে দেওয়া নেই, তুমি চাইলে তোমার নিজের মতো করে একটা মাপ নিয়ে তুমি নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে পারো। অথবা তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু দেওয়া আছে, এখানে দেখো একটি মাপ দেওয়া আছে 4.7 সেন্টিমিটার। অর্থাৎ এখানে যেহেতু 4.7 সেন্টিমিটার করে দেওয়া আছে, আমরা এভাবেই রেখাংশ আঁকি। তোমরা চাইলে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার তুমি যে কোনো মাপের রেখাংশ আঁকতে পারো, যেহেতু এখানে নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া নেই। তাহলে এখন দেখো, তোমাদের পাঠ্য বইয়ে এখানে 4.7 সেন্টিমিটার ধরে রেখাংশ আঁকা হয়েছে। তাহলে আমরা এখানে এভাবে কাজ করতেছি। দেখো, যে মনে করি আমাদের 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে। আচ্ছা, রেখাংশটা কি সেটা আমাদের জানা দরকার। রেখাংশটা হচ্ছে যার দুইটা প্রান্ত বিন্দু আছে, তাকে কি বলা হয়? রেখাংশ বলা হয়। আমি আবারও বলছি, যার দুইটা প্রান্ত বিন্দু আছে সেটাকে কি বলা হয়? রেখাংশ বলা হয়। তাহলে আমাদের এখন 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে। তাহলে এখন আমরা কি করব? রুলারের সাহায্যে, অর্থাৎ রুলার বলতে এখানে স্কেলকে বোঝানো হয়েছে। স্কেলের সাহায্যে আমরা কি করব? 4.7 সেন্টিমিটার দূরে দুইটা বিন্দু কি করব? এ এবং বি দুইটা চিহ্নিত করব, এবং তারপর কি করব? আমরা সংযোগ রেখা এঁকে নিব। তাহলে এখন আমরা এই প্রক্রিয়াটি কিভাবে করব? এখানে আমরা নিচের ধাপগুলো অনুসরণ করে আমরা এভাবে করব। তাহলে দেখো, এখানে কি লিখছে যে নিচের ধাপগুলো অনুসরণ করে রোলারের এবং কম্পাসের সাহায্যে কি করা যায়? নিখুঁতভাবে রেখাংশ আঁকা যায়। অর্থাৎ তুমি স্কেলের সাহায্য ইচ্ছা করলে রেখাংশ আঁকতে পারো সঠিকভাবে মাপ নিয়ে। আবার তুমি চাইলে পেন্সিল কম্পাসের সাহায্য কিন্তু নিখুঁতভাবে রেখাংশ আঁকতে পারো। তাহলে এখানে দেখো, 1 নম্বর স্টেপে কি বলছে? যে একটি রেখাংশ আঁকি। অর্থাৎ প্রথমে আমরা কি করব? একটি রেখাংশ আঁকবো, এবং তারপরে কি করব? এর উপর একটি বিন্দু এ নেই। তারপর আমরা কি করব? এর রেখাংশটার উপর যে কোনো একটা বিন্দু নিব, হচ্ছে এ। তারপর দেখো 2 নম্বর স্টেপে কি বলছে? 2 নম্বর স্টেপে বলছে যে কাটা কম্পাসের একটি অগ্রভাগ রোলারের জিরো দাগে স্থাপন করি। অর্থাৎ তোমরা কি করবে? এই যে এর রেখাংশের তোমরা এটার মধ্যে তোমরা স্কেল যদি স্থাপন করো, তাহলে রোলারের জিরো দাগে, অর্থাৎ স্কেলের যে তোমরা স্কেলের মধ্যে দেখতে পাবে যে 0, তারপর 1 2 3 এভাবে দেওয়া আছে। তোমরা কি করবে? এখান থেকে তোমরা জিরো দাগে কাটা কম্পাসের একটু অগ্রভাগ কি করবে? তোমরা কাটা কম্পাসের একটি অগ্রভাগ রোলারের জিরো দাগে স্থাপন করবে, এবং প্রয়োজন মতো ফাঁকা করে অপর কাটার অগ্রভাগটা কি করবে? 4.7 সেন্টিমিটার দাগে বসাবে। অর্থাৎ আমি আবারও বলছি, দেখো, তোমরা কি করবে? একটা স্কেল নেবে, স্কেলের মধ্যে শুরুতেই দেখবে জিরো দেওয়া আছে, জিরো দাগের মধ্যে কাটা কম্পাসের একটি কাটা বসাবে। তারপর প্রয়োজন মতো ফাঁকা করে কি করবে? অপর কাটাটা কোথায় বসাবে? দেখবে যে 4.7 সেন্টিমিটার যেখানে আছে, অর্থাৎ 4 সেন্টিমিটার যেখানে আছে সেখানে যাওয়ার পরে তোমরা ছোট ছোট দেখবে যে ভিতরে অনেকগুলো দাগ দেওয়া আছে। অর্থাৎ এখানে ছোট দাগগুলো বনবে। অর্থাৎ 7 নাম্বার দাগে এসে তোমরা কি করবে? অর্থাৎ 4 সেন্টিমিটার আসার পরে 4 সেন্টিমিটার পরে তোমরা 7 নাম্বার দাগে এসে, অর্থাৎ সেটাই হবে কি? 4.7 সেন্টিমিটার। এই দাগের মধ্যে তোমরা অপর কাটাটি স্থাপন করবে। এই জন্য এই কথাটি এভাবে বলা হয়েছে যে কাটা কম্পাসের একটি অগ্রভাগ রোলারের জিরো দাগ স্থাপন করি, এবং প্রয়োজন মতো ফাঁকা করে অপর কাটার অগ্রভাগ 4.7 সেন্টিমিটার দাগে বসাই। তারপর দেখো 3 নম্বর স্টেপে কি বলছে? যে কাটা কম্পাসটি এবার কি করবো? আমরা সাবধানে তুলে নিয়ে
অর্থাৎ কাটা কম্পাসটাকে কিন্তু যেহেতু আমরা মাপ নিয়ে নিয়েছি, এটাকে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, অর্থাৎ এটাকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। ঠিক যে মাপটা আছে এটা কি করব, আমরা সাবধানে তুলে নিয়ে এখন আমরা এ বিন্দুতে বসিয়ে রেখাংশ বরাবর কি করব, আমরা যে রেখাংশের উপরে একটা কি নিয়েছিলাম, একটা এ বিন্দু নিয়েছিলাম, এই এ বিন্দুতে আমরা কাটাটা স্থাপন করে আমরা রেখাংশ বরাবর অপর কাটা দ্বারা বি বিন্দুটা চিহ্নিত করব। অর্থাৎ কি করব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা এই যে নিচের দিকে আমরা প্রথমে একটি রেখা এঁকেছিলাম, সরলরেখা এঁকেছিলাম এবং তার মধ্যে একটা এ বিন্দু নিয়েছিলাম। এই এ বিন্দুর মধ্যে আমরা কি করব, ওই যে আমরা যে স্কেল থেকে আমরা 0 থেকে 4.7 সেন্টিমিটার পর্যন্ত যে দাগটা নিয়েছিলাম, সেই মাপটা নিয়ে আমরা এ বিন্দুতে কাটা কম্পাসের একটা কাটা বসাবো, বসিয়ে তারপর অপর কাটাটা আমরা কি করব, অপর কাটাটা আমরা আরেকটা বিন্দুতে বসাবো, বসানোর পরে সেই বিন্দু যে বিন্দুতে বসে সেই বিন্দুটাকে আমরা কি করব, বি বিন্দু দ্বারা চিহ্নিত করব। তারপর দেখো 4 নম্বর স্টেপে কি বলছে, 4 নম্বর স্টেপে বলছে যে এ বি রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে কি 4.7 সেন্টিমিটার। অর্থাৎ এখানে যে আমরা এ বি যে দুইটা বিন্দু পেলাম, এই যে রেখাংশ পেলাম, অর্থাৎ এই যে রেখাংশটা দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ আমরা যদি মাপ দেই সেটা কত হবে, 4.7 সেন্টিমিটার। তার মানে কিন্তু আমরা কি করে ফেললাম, আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম, অঙ্কন করে ফেললাম যে নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ যেহেতু আমাদের আঁকতে বলা হয়েছিল, আমরা কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি রেখাংশ এঁকে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো এখন আমরা সম্পাদ্য 2 চলে আসলাম। সম্পাদ্য 2 দেখো কি বলছে, সম্পাদ্য 2 বলছে যে প্রদত্ত রেখাংশের সমান করে রেখাংশ আঁকতে হবে। অর্থাৎ একটি রেখাংশের সমান করে কি করতে হবে, আমাদের আরেকটি রেখাংশ আঁকতে হবে। তাহলে এখানে দেখো কি বলছে যে রোলারের সাহায্যে, অর্থাৎ এখানে দেখো প্রথমে কি করছে যে মনে করি এ বি একটা রেখাংশ, অর্থাৎ প্রথমে আমরা কি করলাম, এই এ বি একটি রেখাংশ নিলাম এবং তোমাদের আমি কি বলেছি, যে বলেছিলাম যে রেখাংশটা কি, যার দুইটা প্রান্ত বিন্দু আছে সেটাকেই বলা হয় রেখাংশ। তাহলে দেখো মনে করি এ বি একটি রেখাংশ এবং তারপর আমরা কি করব, এই যে এ বি রেখাংশটা আমরা নিয়েছি, আমরা এ বি রেখাংশের সমান একটি রেখাংশ আমাদের আঁকতে হবে। তাহলে একটি সহজ পন্থা হলো কি, রুলারের সাহায্যে এ বি রেখাংশের দৈর্ঘ্য মাপা এবং পূর্বের ন্যায় নতুন রেখাংশ সিডি আঁকা। অর্থাৎ প্রথমে তোমরা কি করবে, এই যে এ বি রেখাংশ একটা এঁকে নিলে এটাকে তোমরা স্কেল দিয়ে মাপ দিয়ে একুরেট মাপটাই কি করবে, আরেকটি রেখাংশ এঁকে নিবে এবং এটাকে দিবে হচ্ছে সিডি রেখাংশ নাম দিবে। তাহলে এই পদ্ধতিতে কিন্তু সর্বদা সঠিক ফল পাওয়া যায় না, অর্থাৎ স্কেলের দাগগুলো তো অনেক ছোট ছোট করে দাগ দেওয়া থাকে, এই জন্য একেবারে একুরেট করে মাপ অনেক সময় ভুল হয়ে যেতে পারে, অর্থাৎ মিলিমিটারে ভুল হয়ে যেতে পারে, যে 1 মিলিমিটার বেশি বা 1 মিলিমিটার কম হয়ে যেতে পারে। এই জন্য একেবারে সঠিক ফল পাওয়ার জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে কি, রোলার কম্পাসের সাহায্য করবে, অর্থাৎ পেন্সিল কম্পাস ব্যবহার করে তোমরা করতে পারো। তাহলে দেখো এখানে রুলার ও কম্পাসের সাথে দেখানো হয়েছে, দেখো নিচের ধাপগুলো অনুসরণ করি। তাহলে দেখো 1 নম্বর ধাপে কি বলছে, দেখো এ বি রেখাংশ আঁকি। অর্থাৎ তুমি তোমার নিজের মতো করে যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ এঁকে নিবে, অর্থাৎ স্কেল দিয়ে প্রথমে তুমি যে কোনো দৈর্ঘ্যের, অর্থাৎ 4 সেন্টিমিটার হতে পারে বা 5 সেন্টিমিটার, যে কোনো দৈর্ঘ্যের একটি রেখাংশ এঁকে নিবে। তারপর দেখো 2 নম্বর ধাপে কি বলছে, 2 নম্বর ধাপে বলছে যে পেন্সিল কম্পাসের কাটার দিকটা কি করবে, এবার তোমরা পেন্সিল কম্পাসের কাটার দিকটা এ বিন্দুতে, অর্থাৎ তুমি যে এ বি রেখাংশ একটা এঁকেছো, এই এ বি রেখাংশের এ বিন্দুতে তুমি কি করবে, পেন্সিল কম্পাসের কাটাটি স্থাপন করবে এবং তারপরে পেন্সিলের দিকটা কোথায় বসাবে, বি বিন্দুতে বসাবে। অর্থাৎ পেন্সিল কম্পাসের কাটার দিকটা হচ্ছে এ বিন্দুতে বসাবে এবং পেন্সিলের দিকটা বসাবে হচ্ছে বি বিন্দুতে। অর্থাৎ তোমরা কিন্তু অলরেডি চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে আমি কাটাটি বসিয়েছি এ বিন্দুতে এবং পেন্সিলটি বসিয়েছি হচ্ছে কি বি বিন্দুতে। তারপর দেখো 3 নম্বর স্টেপে কি বলছে, এবার আমরা কি করব, এবার এই যে আমরা মাপটা নিলাম, এই মাপের সমান করে আমরা কি করব, আরেকটি রেখাংশ আঁকবো। তাহলে কিভাবে আঁকবো দেখো 3 নম্বর স্টেপে সেটা বর্ণনা দেওয়া আছে। প্রথমে আমরা কি করব, স্কেল দিয়ে যে কোনো রশ্মি সিই নিব, অর্থাৎ প্রথমে আমরা স্কেল দিয়ে যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো মাপের একটা রশ্মি নিব, সেটা হচ্ছে কি, অর্থাৎ রশ্মি কি সেটা কিন্তু আমি বলেছিলাম, যার একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে সেটাকে রশ্মি বলা হয়। তাহলে আমরা যে কোনো একটা রশ্মি সিই নিব, তারপর আমরা কি করব, সি কে কেন্দ্র করে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কি করব, এ বি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। অর্থাৎ আমরা এই যে মাপটা নিয়েছিলাম
পেন্সিল কম্পাসের সাহায্যে এবি রেখাংশের সেই মাপটা আমরা কি করব, সেই মাপটা নিয়ে আমরা সি কে কেন্দ্র করে, অর্থাৎ আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটা এবার সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসিয়ে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এবি রেখাংশের সমান করে কি করব, সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। এবং বৃত্তচাপটি দেখবো যে কি, এই যে সিই রশ্মিটাকে কি করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে সিই রশ্মিটাকে কি করেছে, এই যে আমরা যখন এ বি রেখাংশের সমান করে আমরা এখানে মাপ নিব, তখন দেখবো যে সিই রশ্মিটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই সিডি রেখাংশটাই হবে কি, এ বি রেখাংশের সমান। অর্থাৎ তুমি যে সিডি রেখাংশটা আঁকবে সেটা কিন্তু হুবহু এ বি রেখাংশের সমানই হবে। এবং এক্ষেত্রে কিন্তু আমরা খুব একুরেট মাপটাই পাবো, যেহেতু পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকলে কিন্তু একেবারে নির্ভুল ভাবে তুমি আঁকতে পারবে, এতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তুমি পেন্সিল কম্পাস দিয়ে যখন মাপ নিয়ে তখন কিন্তু তুমি খুব সাবধানভাবে কাজ করবে, যাতে পেন্সিল কম্পাসটি যখন মাপ নিয়ে নিবে তখন কিন্তু এটাকে আর বাড়ানো কমানো যাবে না, অর্থাৎ বিন্দু মাত্র কিন্তু এটাকে বাড়ানো কমানো যাবে না। ঠিক যেভাবে মাপ নিয়েছো ঠিক সেই মাপটাই কিন্তু একুরেট ভাবে মাপ নিতে হবে, তাহলে তুমি নির্ভুল ভাবে মাপ নিতে পারবে। তাহলে এখন কিন্তু আমরা কি করে ফেললাম, আমরা অঙ্কন করে ফেললাম, অর্থাৎ প্রদত্ত রেখাংশে সমান করে আমরা রেখাংশটা এঁকে ফেললাম। অর্থাৎ আমরা প্রথমে যে এবি রেখাংশটা এঁকেছিলাম তার সমান করেই কিন্তু আমরা সিডি রেখাংশটা এঁকে নিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সম্পদগুলো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।